প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে কারেন্ট এন্ড লাইবিলিটিজ ম্যানেজমেন্ট এই অধ্যায় থেকে অঙ্ক করাবো। আর এই অধ্যায়টি প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই দুই সাবজেক্টে আছে। আর এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2013-এ এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। বেক্সিমকো লিমিটেড রিকোয়ার্স ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 20 লাখ। বলেছে বেক্সিমকো লিমিটেডের তার ওয়ার্কিং ক্যাপিটাল 20 লাখ টাকা প্রয়োজন। দেয়ার আর 3 অল্টারনেটিভস, তার 3টা অল্টারনেটিভ আছে। হোয়াট শুড বি দ্য কোম্পানি ডু, এবং কোম্পানির কোন অল্টারনেটিভটা গ্রহণ করা উচিত সেটা বলা হয়েছে। তো তার এ দেখেন বলা হয়েছে যে অল্টারনেটিভ 1, ট্রেড ক্রেডিট টার্ম অফ সেলস 220 নিট 90। বলা হয়েছে যে ধারে বিক্রি করা হয়েছে, তবে 20 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাটা পাওয়া যাবে, আর 90 দিনের ভিতর অবশ্যই পরিশোধ করতে হবে। এরপর দেখেন বি, ব্যাংক লোন, ট্রাস্ট ব্যাংক ইজ ইন্টারেস্টেড টু গ্রান্ট টাকা 20 লাখ অ্যাজ এ লোন at 11% per annually after reduction of 25% as compensating balance। বলা হয়েছে যে ব্যাংক তাকে 20 লক্ষ টাকা লোন দেবে এবং এই লোনের উপর তাকে 11% সুদ প্রদান করতে হবে, আর অবশ্যই তাকে 25% কম্পেনসেটিং ব্যালেন্স রাখতে হবে। তো এই কম্পেনসেটিং ব্যালেন্সটা কি সেটা আমি পরে বোঝাবো। এরপর দেখেন সি, বলা হয়েছে কমার্শিয়াল পেপার টু ইস্যু কমার্শিয়াল পেপার অ্যাট 10%। বলা হয়েছে 10% সুদে কমার্শিয়াল পেপার ইস্যু করা হয়েছে। দি কস্ট অফ ইস্যুইং উড বি টাকা 20,000 ইন ইচ কোয়ার্টার। বলা হয়েছে যে কমার্শিয়াল পেপারের জন্য প্রত্যেক কোয়ার্টারে খরচ হবে 20,000 টাকা। তো দেখেন এখানে আমাদের 3টা অল্টারনেটিভ আছে। তার প্রথমটি হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো আমাদের এই কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং ব্যাংক লোন আরেকটি হলো কমার্শিয়াল পেপার। এই 3টা অল্টারনেটিভেরই আমাদের কস্ট রেট অর্থাৎ এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করতে হবে, এবং যেই পার্সেন্টেজ যে অল্টারনেটিভের খরচ কম, পার্সেন্টেজ রেট কম, সেটাই আমরা এখানে গ্রহণ করব। তার জন্য আমাদের প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা এতে আছে, তা আমরা শুরু করি। এ কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো দেখেন কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা আমরা এপিআর দিয়ে প্রকাশ করি। তো দেখেন এপিআর, এখানে আমাদের সূত্র সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360, মানে 360 দিনে বছর ধরা হয়, সিপি মাইনাস ডিপি। এটা আমাদের হলো কমার্শিয়াল ট্রেড ক্রেডিটের অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র। এখানে 100। এবার দেখেন হেয়ারে আমরা সব আগে লিখে নেব যে আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে। তো এখানে প্রথমে দেখেন সিডিআর, অর্থাৎ আমরা যদি 20 দিনের ভিতর পরিশোধ করি তাহলে আমরা 2% বাটা পাবো। সেই বাটার হার মানে ক্যাশ ডিসকাউন্ট রেট যেটা 2। এরপরে দেখেন 100, সূত্র 100, আবার সিডিআর মানে ওই 2। এরপর 360, 360 দিনে বছর ধরা হয়, সিপি মানে ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ যে কয়দিনের ভিতর অবশ্যই আমাকে মূল্য পরিশোধ করতে হবে সেটা হলো 90। আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড মানে যে কয়দিনের ভিতর মূল্য পরিশোধ করলে আমি 2% বাটা পাবো, সেটা হলো আমাদের 20। তো এটা আমরা ক্যালকুলেশন করি। দেখেন 2 ডিভাইডেড 100 মাইনাস 2 ইন্টু 360, আর সিপি আমাদের এখানে 90, ডিপি আমাদের 20 ইন্টু 100। এবার দেখেন আমাদের এখানে 2 আর 100 থেকে 2 বাদ দিলে আমাদের 98 ইন্টু 360, আর 90 থেকে 20 বাদ দিলে আমাদের 70 ইন্টু 100। তো দেখেন এইটা আমরা এখন ক্যালকুলেশন করব। আর এইটা ক্যালকুলেশন করলে দেখেন 2কে যদি আমরা 98 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 0.0204 ইন্টু দেখেন 360কে আমরা 70 দিয়ে ভাগ করব তাহলে আমাদের আসে হলো 5.1428 ইন্টু 100। এইটা আমরা ক্যালকুলেশন করলে আমরা 3টাই গুণ করলে আমাদের আসে 10.49%, অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট হলো আমাদের এখানে 10.49%। এটা গেল আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট। তার মানে আমরা যদি কস্ট অফ ট্রেড ক্রেডিটের মাধ্যমে অর্থ সংস্থান করি তাহলে আমাদের ব্যয় হবে এই 10.49%। এরপরে দেখেন আমাদের ব্যাংক লোনের কথা বলা হয়েছে।
তো ব্যাংক লোন মানে আমি যদি ব্যাংক থেকে লোন নিই তাহলে দেখেন আমাদের কী কী সুযোগ। ট্রাস্ট ব্যাংক ইজ ইন্টারেস্টেড টু গ্রান্ট টাকা 20 লাখ অ্যাজ এ লোন অ্যাট 10% 11% পার অ্যানুয়ালি। তার মানে বলা হয়েছে যে ট্রাস্ট ব্যাংক তাকে মানে আমাদেরকে 20 লাখ টাকা ঋণ দেবে, তবে অবশ্যই তাকে প্রতি বছরে 11% সুদ দিতে হবে। আফটার রিডাকশন অফ 25% অ্যাজ কম্পেনসেটিং ব্যালেন্স। তা অবশ্যই ঋণের সময় আমাদের এই 25% আমাদেরকে কম্পেনসেটিং ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ ঋণ করার পরও ব্যাংক আমাদের হিসাব থেকে 25% আগে রেখে দেবে, যেটাকে কম্পেনসেটিং বলা হয়। তো এই আমাদের এই যে কস্ট অফ ব্যাংক লোন এর যে মূল যে সূত্র সেটি আমি আগে লিখব, তারপরে আপনাদের এখান থেকে আমি বুঝিয়ে এই অঙ্কে যে সূত্র প্রয়োগ হবে সেটা করাবো। তার আগে আমাদের এই কস্ট অফ ব্যাংক লোনের সূত্রটা বুঝতে হবে। তো আমরা দেখেন বি কস্ট অফ ব্যাংক লোন। তো মনে রাখবেন এইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি, কিন্তু আমরা এটা মুছে দেবো, পরে আমরা ফাইনালি অঙ্ক করব। কস্ট অফ ব্যাংক লোনের সূত্র আমরা এপিআর দিয়ে প্রকাশ করব। তো দেখেন মূল যে সূত্র কস্ট অফ ব্যাংক লোনের হয় এখানে হলো ইন্টারেস্ট ডিভাইডেড পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ যে পরিমাণ লোন আমি মঞ্জুর করছি মানে আমাকে দেবে ব্যাংক সেটা। এরপরে দেখেন সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স, আর আই মানে ইন্টারেস্ট, ইনটু দেখেন 360 ডিভাইডেড ম্যাচুরিটি পিরিয়ড বা ডেট অফ ম্যাচুরিটি যাই লাগেন, আমি এমপি লিখি মানে ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। এটা হলো আমাদের মূল সূত্র মানে ব্যাংক লোনের ক্ষেত্রে। তো এখানে একটু যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পি, যে পরিমাণ টাকা আমি লোন দিতে চাই আমার ব্যাংক মানে আমি লোন নিচ্ছি সেটা। তো এখানে আমাদের লোনের পরিমাণ হলো 20 লক্ষ টাকা। কম্পেনসেটিং ব্যালেন্স মানে লোন করার পরও ব্যাংক যে পরিমাণ টাকা আমাদের আগে থেকেই কেটে রাখবে সেটাকে কম্পেনসেটিং ব্যালেন্স বলা হয়। আর একটু হলো ইন্টারেস্ট, যদি পেইড ইন অ্যাডভান্স বলে, অর্থাৎ ইন্টারেস্টটা অনেক সময় ব্যাংক আগেই কেটে রেখে দেয়, সেটা তখন আমাদের এখানে ইন্টারেস্টটা বিয়োগ হবে। তার মানে এক কথায় বলতে পারি যে আমি যত টাকায় লোন করি না কেন এখানে আমাদের সেই টাকাই বসবে যেটা আমি লোন হিসাবে ব্যবহার করতে পারছি, আমি নিজে যে পরিমাণ টাকা আমি ব্যবহার করছি সেটাই হলো আমাদের এখানে বসে বিয়োগ টিয়োগ করে। তার মানে আমাদের ইউজড লোন। তো ইউজড লোন মানে প্রিন্সিপাল যে লোনটা আমরা লোন করেছিলাম, কম্পেনসেটিং ব্যালেন্স বাদ, ইন্টারেস্ট বাদ, কারণ এই দুইটা তো আমার আগেই কেটে নেওয়া হবে, তাহলে এই দুইটা বাদ দিলে আমাদের ইউজড লোন পাওয়া যায়। আর এইটা হলো উপরে আমাদের ইন্টারেস্ট, যে পরিমাণ আমাদের খরচ হবে সুদ বাবদ সেটা, ইনটু দেখেন 360 মানে 360 দিনের বছর, আর এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ আমরা এই লোনটা যে কয়দিনের জন্য নিচ্ছি সেটা। তো সাধারণত আমাদের অঙ্কে 1 বছরেরই অঙ্ক হয়ে থাকে, সেই জন্য আমরা অনেক অঙ্কে এইটা দেখি না, কারণ 1 বছরের যদি অঙ্ক হয় তাহলে আমাদের এখানে দেখেন ম্যাচুরিটি পিরিয়ড আমাদের 360 হবে। তো 360 থেকে 360 যদি আমরা কাটাকাটি করি 1 হয়, সেক্ষেত্রে আমাদের এটা না দিলেও হয়, তো আমরা এটাও পাই। আর আরেকটি কথা খেয়াল রাখবেন, যদি অনেক সময় ইআইআর বের করতে বলা হয়, তো ইআইআর এর ক্ষেত্রে মনে রাখবেন যদি এই 360 অর্থাৎ 1 বছরের অঙ্ক হয় তাহলে এপিআর এর সূত্রও এইটুকু এবং ইআইআর এর সূত্র এইটুকু বসবে, কারণ সেই ক্ষেত্রে এন পাওয়ারের মান 1 হয়, সেজন্য আমরা দিই না। তার মানে এপিআর এবং ইআইআর তখন একই হয়, কখন? যদি 1 বছরের অঙ্ক হয়। এটা আপনারা মাথায় রাখবেন, সেই ক্ষেত্রেও আপনারা পুরো সূত্রও ব্যবহার করতে পারেন। এবার দেখেন আমাদের অঙ্কে দেখেন এখানে আমাদের যেহেতু এখানে 1 বছরের অঙ্ক, তার মানে আমাদের এটা নেই, আমি এটা মুছে দিই। দেখেন আমাদের 1 বছরের অঙ্ক, এখানে বছরের উল্লেখ নেই, কিন্তু আমরা দেখেন আমাদের ইন্টারেস্টটাও এখানে অ্যাডভান্সের কথা বলিনি, শুধু আমাদের এই দুইটা। তো আমরা একটু দেখেন আমাদের এখানে 100, আমরা এই পাশে হেয়ার দিয়ে দেখাবো, হেয়ার পি বলতে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আমাদের ছিল হলো 20 লক্ষ, তো আমরা এখানে আগে 20 লক্ষ লিখি। এরপরে দেখেন আয় মানে ইন্টারেস্ট, যে পরিমাণ টাকা আমাকে সুদ হিসেবে দিতে হবে, তো 11%, তো আমরা এখানে 20 লক্ষ গুণ 11%, 20 লক্ষর যদি আমরা 11% করি তাহলে আমাদের আসে 2,20,000, তো আমাদের এখানে ইন্টারেস্ট হলো 2,20,000। এরপরে দেখেন কম্পেনসেটিং ব্যালেন্স, কম্পেনসেটিং ব্যালেন্স মানে ওই যে লোন করার সময় তারা আমাদের 25% টাকা লোনের থেকে কেটে রাখবে, যেটা আমাকে দেবে না। তার মানে কম্পেনসেটিং ব্যালেন্স আমাদের 20 লক্ষ টাকার 25%। তো 20 লক্ষর 25% করলে আমাদের এখানে আসে হলো 5 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 5 লক্ষ টাকা আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স। এবার দেখেন আমাদের আর কিছু নেই, তো আমরা এবার ইন্টারেস্ট আমাদের এখানে 2,20,000 লিখলাম, আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট 20 লক্ষ আমরা তাও লিখলাম, আর আমাদের এখানে কম্পেনসেটিং ব্যালেন্স 5 লাখ সেটা লিখলাম ইনটু 100।
এবার দেখেন এই 2,20,000 আর এখানে আমাদের 20 লক্ষ থেকে 5 লাখ বাদ দিলে আমাদের আসে কত 15 লক্ষ ইন্টু 100। এবার দেখেন আমরা 2,20,000 সাথে 15 লক্ষ দিয়ে আমরা ভাগ করব, আর ভাগ করলে আমাদের যেটা আসে তার সাথে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 14.67%। তার মানে আমরা যদি হ্যাঁ সিতে দেখেন বলা হয়েছে কমার্শিয়াল পেপার টু ইস্যু কমার্শিয়াল পেপার at the rate 10%, the cost of issuing would be টাকা 20,000 in each quarter। বলা হয়েছে কমার্শিয়াল পেপার ইস্যু করা হয়েছে 10% সুদে, আর প্রতি কোয়ার্টারে অর্থাৎ 3 মাস পর পর কমার্শিয়াল পেপার বাবদ খরচ হবে 20,000 টাকা। তো আগে আমাদের কমার্শিয়াল পেপারের সূত্রটা লিখি। তো দেখেন কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার APR সমান সমান দেখেন FV মাইনাস NSV ডিভাইডেড NSV ইন্টু দেখেন 360 ডিভাইডেড ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। এটা ছিল কিন্তু আমাদের কমার্শিয়াল পেপার। কিন্তু দেখেন কমার্শিয়াল পেপার আমরা বিভিন্ন রকম হয়ে থাকে। আগের কমার্শিয়াল পেপারে যে অঙ্কগুলো আমি করাইছি সেগুলোতে দেখেন সেল ভ্যালু ফেস ভ্যালু আলাদা আলাদাভাবে দেওয়া ছিল, কিন্তু এখানে সেটা নেই। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আমার প্রয়োজন, হ্যাঁ সেই অ্যামাউন্টটাকে আমরা কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু ধরবো। আর দেখেন এখানে আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে, তার মানে যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্টটা কেটে বাদ দিলে যে টাকা হবে সেটাকে আমরা সেলস ভ্যালু ধরবো। তাহলে আমাদের বুঝে নিতে হবে কিন্তু। তো আমরা এখানে হেয়ার দিয়ে লিখি, হেয়ার FV ফেস ভ্যালু ছিল দেখেন আমাদের 20 লক্ষ, তো আমরা এখানে কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু 20 লক্ষ দিলাম। এরপরে দেখেন আমাদের ইন্টারেস্ট আমরা 20 লক্ষ টাকার কাটবো 10%। তো 20 লক্ষ টাকা যদি আমরা 10% কাটি তা আমাদের এখানে হবে 2 লক্ষ, তার মানে আমাদের ইন্টারেস্ট 2 লক্ষ। এরপরে দেখেন আমরা সেল ভ্যালু বের করব। তো সেল ভ্যালু দেখেন আমাদের এখানে 20 লক্ষ মাইনাস ইন্টারেস্ট, আমরা দেখেন এই ইন্টারেস্টটা বাদ দিয়েই সেলস ভ্যালু, কারণ আমরা যে পরিমাণ টাকা ব্যবহার করব কমার্শিয়াল পেপারের, অর্থাৎ যে পরিমাণ টাকা আমরা পাচ্ছি, যেহেতু ইন্টারেস্ট খরচ আমরা প্রদান করছি, তাহলে আমরা এখানে সেলস ভ্যালু ওই ইন্টারেস্টটা আমরা বাদ দিয়ে বের করব। তাহলে দেখেন আমাদের সেলস ভ্যালু হয় কত এখানে 18 লক্ষ। তাহলে আমাদের এখানে সেলস ভ্যালু কত 18 লক্ষ। এরপর দেখেন আমাদের এখানে আরেকটি জিনিস দেওয়া আছে যে আমরা ইস্যু খরচ অর্থাৎ 20,000 প্রতি কোয়ার্টারে, তাহলে ইস্যু কস্ট আমরা IC দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের এখানে প্রতি কোয়ার্টারে খরচ হচ্ছে 20,000, আর যেহেতু আমরা জানি 3 মাসে 1 কোয়ার্টার, তার মানে বছরে 4 বার হয়, তাহলে আমাদের মোট 4 কোয়ার্টারে মোট খরচ কত, তার মানে 80,000 টাকা হলো আমাদের ইস্যু কস্ট। এবার দেখেন আমাদের ইস্যু কস্ট থেকে আমরা এবার বের করব NSV। তো NSV মানে নিট সেলস ভ্যালু, যেহেতু আমরা সেলস ভ্যালু পেয়েছি এখানে 18 লক্ষ, এই 18 লক্ষ থেকে আমরা এখন এই যে ইস্যু কস্ট আমাদের 80,000 আমরা এটা মাইনাস করব, আর মাইনাস করলে আমাদের এখানে আসে হলো 17,20,000। তার মানে আমাদের ইস্যু কস্ট এখানে আমাদের 17,20,000। আর ডেট অফ ম্যাচুরিটি আমাদের এখানে দেওয়া নেই, তাহলে বুঝে নিতে হবে ডেট অফ ম্যাচুরিটি মানে MP আমাদের 360 দিনই আমরা ধরবো। এবার দেখেন আমরা ফেস ভ্যালু আমাদের অঙ্কে দেওয়া আছে 20 লক্ষ, আমরা এখানে 20 লক্ষই লিখব, মাইনাস NSB দেখেন আমাদের নিট সেল ভ্যালু আমাদের 17,20,000 সেটাও লিখলাম, ডিভাইডেড 17,20,000 ইন্টু 360 মানে 360 দিনের বছর। এখানে যেহেতু আমাদের কমার্শিয়াল পেপার কত দিনের জন্য ইস্যু করছি সেটা দেওয়া নেই, তার মানে আমরা 360 ধরবো ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। এবার দেখেন আমরা যদি 20 লক্ষ থেকে 17,20,000 বাদ দিই তাহলে আমাদের আসে 2,80,000। তার মানে 2,80,000 টাকা আমার নিট খরচ, আর আমরা ব্যবহার করছি মাত্র 17,20,000। তাহলে আমি বলতে পারি 17,20,000 টাকায় খরচ 2,80,000 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত, দেখেন এইটাই কাটাকাটি করলে আমাদের কিছুই থাকে না, সেই 100 এখানে বসে গেল। তাহলে এত টাকায় খরচ এত টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, যেটা আমাদের পার্সেন্টেজ করলে মানে 2,80,000কে 17,20,000 দিয়ে ভাগ করব, তারপরে 100 দিয়ে গুণ করলে আমাদের আসে 16.28 মানে 28%। তার মানে 16.28% আমাদের হলো কমার্শিয়াল পেপারের ব্যয়।
তো দেখেন এই তিনটা ব্যয়ের মধ্যে আমাদের সবচেয়ে কম পার্সেন্টেজ হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটের মাধ্যমে আমরা এই অর্থসংস্থানটা করব। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে বলেছে কোন মেথডটা আমরা গ্রহণ করব, অবশ্যই আমাদের কমেন্ট আকারে লিখতে হবে। তো আমরা সেই কমেন্টটা এখন লিখি। দেখেন কমেন্ট এইভাবে লাগবো, দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট, দি কোম্পানি শুড accepted alternative A, অল্টারনেটিভ এটাই তাকে গ্রহণ করা উচিত, বিকজ ইটস ইন্টারেস্ট রেট ইজ লাওয়ার দ্যান আদার। তাহলে আমরা বিকজ ইটস ইন্টারেস্ট রেট ইজ লাওয়ার মানে কম, দেন আদার মানে অন্যদের থেকে, দেন আদার, কারণ এর খরচটাই সবচেয়ে কম অন্যদের থেকে। সুতরাং আমরা অল্টারনেটিভ এটাই এখানে আমাদের গ্রহণ করতে হবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।